জানাবো। সকলকে প্রশিক্ষণ বর্গে স্বাগত। আজকে আমাদের রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ পশ্চিমবঙ্গের সংগঠন পদ্ধতিতে দ্বিতীয় ধাপে আমরা প্রবেশ করলাম। এতদিন আমাদের পরিচয় বর্গ হয়েছে, সংঘ পরিচিতি বর্গ বা পরিচয় বর্গ। আমরা বিভিন্ন অফিসে, বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন যে ফ্লোর কর্নার, ফ্লোরে যে আমরা বক্তব্য রেখেছি, সেখানে আমরা কর্মচারী ভাই বোন বন্ধুদের কাছে রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের পরিচয় জ্ঞাপন করেছি। আজকের দিন পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে কার্যক্রমগুলো হয়েছে বা হচ্ছে, সেগুলো তাই, যার মাধ্যমে আমাদের সদস্য সংগ্রহ হয়েছে। আজকে এখানে এমন কি কেউ উপস্থিত আছেন যিনি সদস্য ফর্ম ফিল আপ করেননি বা ফিল আপ করে সাবমিট করেননি? এখানে এমন কি কেউ আছেন? যদি থাকেন হাত তুলুন। আপনি বা আপনারা এই কার্যক্রমে অপেক্ষিত ছিলেন না। এই কার্যক্রমটা তাদেরই জন্য যারা সদস্য ফর্ম ফিল আপ করে সাবমিট করেছেন। ভবিষ্যতে আমরা এইদিকে নজর রাখবো। আমাদের কার্যকর্তা যারা অর্গানাইজ করছেন, অ্যারেঞ্জ করছেন এই কার্যক্রম, এই ধরনের প্রশিক্ষণ বর্গ, তারা অপেক্ষিত অনপেক্ষিত এই বিষয়টির দিকে নজর রাখবেন, এটা আমার আগ্রহ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি আয়াম ভারতীয় মজদুর সংঘ, আমরা শুনলাম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অত্যন্ত কঠোর নিয়মানুবর্তিতা এবং অনুশাসনের মধ্যে থাকে। তো আমরা রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ পশ্চিমবঙ্গ যদি তাদেরই সংগঠন বা তাদেরই অনুসারী, তাদেরই মত আদর্শ পথে চলা সংগঠন বলে নিজেদের দাবি করি, তাহলে আমাদেরকেও নিজেদের মধ্যে সেই অনুশাসনের কিছু অংশ রাখা দরকার, থাকতে হবে। আমরা অনুশাসিত হব। স্ব অনুশাসন, স্বয়ংসেবক স্ব এর প্রেরণায়, স্ব এর উৎসাহে, মানে নিজের প্রেরণায়, নিজের উৎসাহে, নিজের দ্বারা চালিত হয়ে আমরা স্বেচ্ছায় রাষ্ট্র সেবার উদ্দেশ্যে কিছু অনুশাসন নিজেদের ওপরে আরোপ করে নিয়েছি। এখানেও আমরা অনুশাসিত থাকব। সেই অনুশাসনগুলো অবশ্যই কঠোর হবে না অতটা, যতটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আছে, কিন্তু অনুশাসনের ছোঁয়াটা থাকবে যেন অন্যান্য সংগঠনের যারা কার্যকর্তা, যাদেরকে আমরা নেতা বলে চিহ্নিত করে থাকি বা চিহ্নিত করেছি যে ওনারা নেতা সংগঠনের, তাদের সঙ্গে আমাদের কার্যকর্তাদের পার্থক্যটা স্পষ্টভাবে প্রতীয়মান, দৃষ্টিগোচর হয় যে ইনি রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের কার্যকর্তা আর উনি অমুক সংগঠনের XYZ সংগঠনের নেতা। নেতা এবং কার্যকর্তার পার্থক্য যেন খালি চোখেই দেখতে পাওয়া যায়, অবশ্যই কার্যকর্তাদের কথায়, বার্তায়, আচরণে, তাদের কার্যকলাপের মধ্য দিয়ে। তো কার্যকর্তা কিভাবে তৈরি হয়? কার্যকর্তা তৈরির কোনো কারখানা নেই, কিন্তু কার্যকর্তা তৈরির একটা সুনির্দিষ্ট কার্য পদ্ধতি আছে, যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজেদের কার্যকর্তা নির্মাণের জন্য, মানে সংঘের কার্যকর্তা নির্মাণের জন্য প্রারম্ভিক সংঘ শিক্ষা বর্গ, প্রাথমিক সংঘ শিক্ষা বর্গ, তারপরে সংঘ শিক্ষা বর্গ, যেটাকে আগে প্রথম বর্ষ সংঘ শিক্ষা বর্গ বলা হতো, কার্যকর্তা বিকাশ বর্গ 1, কার্যকর্তা বিকাশ বর্গ 2, মানে যেটা আগে দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ সংঘ শিক্ষা বর্গ বলা হতো, তেমন পদ্ধতির মাধ্যমে RSS নিজের কার্যকর্তা নির্মাণ করে নেয়। RSS কার্যকর্তা অন্য কোনো জায়গা থেকে হায়ার করে নিয়ে আসে না, অন্য কোনো দল থেকে কার্যকর্তা ভাঙিয়ে নিয়ে আসে না, নিজের কার্যকর্তা নিজেই তৈরি করে নেয়। তো আমরা যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS এরই একটি নীতি আদর্শে চলা সংগঠন বলে নিজেদেরকে বলছি, তো আমাদের কার্যকর্তা কারা তৈরি করে নেবেন?
আমাদের কল্যাণ সংঘই তৈরি করে নেবে। আমাদের কার্যকর্তা কিভাবে নির্মিত হবে, এই রকম কর্মশালা প্রথম ধাপ, সোপান, কার্যকর্তা নির্মাণের প্রাথমিক সংঘ শিক্ষাবর্গ, আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। এখান থেকে কয়েকজন, সকলে হবেন না, কয়েকজন সিলেক্টেড হবেন, চয়নিত হবেন, যারা পরবর্তী পর্যায়ে যেটা রাত্রিবাস সহ প্রশিক্ষণ হবে তার জন্য। সেখানে অন্তত দুদিন, একটি রাত্রিবাস সহ দুদিন একসঙ্গে থেকে আমরা সংঘ পদ্ধতির, কল্যাণ সংঘ পদ্ধতির প্রশিক্ষণ নেব এবং তারপরে প্রশিক্ষিত কার্যকর্তা যারা, তাদের মাধ্যমেই কল্যাণ সংঘের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। সকলের কাছে আমি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি যে আমাদের সংগঠনে কিভাবে কার্যকর্তা নির্মিত হয়। আমাদের সংগঠন এভাবেই চলে। আমাদের সংগঠনে আমার সঙ্গে 50 জন আছে, আমার সঙ্গে 100-150 জন আছে। আমাকে আপনাদের দলে নিয়ে নিন, পতাকা তুলে দিন। আমি আগে যা করতাম নেতাগিরি, এখানেও তাই করব। সেই পদ্ধতি এখানে হয় না। এখানকার কার্যকর্তা নির্মাণ পদ্ধতি এখানেই রয়েছে। এখানকার কার্যকর্তারাই, মানে কল্যাণ সংঘের কার্যকর্তারাই তাদের ভবিষ্যৎকালীন কার্যকর্তা নির্মাণ করে নেবে। তার নির্মাণ শৈলী, নির্মাণ কৌশলের প্রাথমিক পর্যায়ে হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালাতে আমরা বারবার করে শুনি বা আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে পরিচয় জ্ঞাপনের সময় আমরা বলি যে আমরা আরএসএস এর সংগঠন। তাই আরএসএস সম্পর্কে জানা আমাদের প্রয়োজন। আরএসএস সম্পর্কে জানানোর অধিকারী ব্যক্তি কে হবেন বা কারা আরএসএস সম্পর্কে বলার অধিকারী ব্যক্তি? আমার বন্ধু প্রতিম সংঘ ভ্রাতা অরিন্দম বালা, তিনি অধিকারী। কেন তিনি অধিকারী? তার কারণ তিনি নদিয়া বিভাগের, সংঘের দৃষ্টিতে নদিয়া বিভাগ, উত্তর নদিয়া এবং দক্ষিণ নদিয়া, প্রশাসনিক নদিয়া জেলাকে দুভাগে ভাগ করা হয়েছে সংঘ কাজের সুবিধার জন্য। এই দুটি জেলা মিলিয়ে নদিয়া বিভাগ, সেই নদিয়া বিভাগের উনি বিভাগ কার্যবাহক। মানে আমাদের যেমন সেক্রেটারি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, তার পরিভাষা, সংস্কৃত পরিভাষা কার্যবাহক। তাই সংঘের বিভাগ কার্যবাহক, সংঘ সম্পর্কে জানানোর অধিকারী। তিনি আমাদেরকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি পরিচয় দিয়ে গেছেন। যদিও যেইটুকু পরিচয় দিয়েছেন সেই পরিচয়টা পরিচয়ের পরিচয় হয়েছে। আরএসএস এর পরিচয় এতটাই গভীর, তার বিস্তার এতটাই বিশাল যে সেই সম্পর্কে চর্চা করতে গেলে পুরো যে কার্যক্রম শুধু আরএসএস এর কথাই বলতে হবে। কিন্তু উনি অত্যন্ত সুন্দরভাবে, দক্ষভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থাপনা, তার যিনি স্থপতি, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামক একটি সংগঠনকে হিন্দু সমাজের সংগঠনের জন্য আমাদেরকে দিয়ে গেছেন, যার দ্বারা ব্যক্তি নির্মাণ হবে, শাখা পদ্ধতির মাধ্যমে ব্যক্তি নির্মাণ হবে। নির্মিত ব্যক্তি পরিবার নির্মাণ করবেন, নির্মিত পরিবার সংযুক্ত হয়ে সমাজ নির্মাণ করবে এবং সংস্কারিত সমাজ মিলিতভাবে, সম্মিলিতভাবে রাষ্ট্র নির্মাণ করবেন। আমাদের পরমারাধ্যা ভারত মাতা। আমরা সকলেই ভারত মায়ের সন্তান। আমাদের আরাধ্যা দেবী ভারত মাতা। আমরা রাষ্ট্রকে পরম বৈভবশালী করতে চাই। লক্ষ্য আমাদের পরম বৈভবশালী ভারত রাষ্ট্র। তার সাধ্য সাধন কি আছে এখানে বললে পরে সেটা একটু বাড়তি বলা হবে, কিন্তু আমাদের সংগঠিত, বিজয়শালিনী সংগঠিত কার্যশক্তির দ্বারা এবং ধর্মকে আশ্রয় করে, ধর্ম আধারিত, ধর্মকে আশ্রয় করে, ধর্মের মাধ্যমে, ধর্মের দ্বারাই আমরা সেই লক্ষ্যে বিজয়শালিনী কার্যশক্তি এবং ধর্ম আধারিত সমাজ ব্যবস্থার মাধ্যমে ভারত মাতাকে আমরা পুনরায় তার যে স্থান, গৌরবময় স্থান, পরম বৈভবশালী রাষ্ট্র, সেটা নির্মাণ করতে পারবো, এই আমাদের বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে 100 বৎসর ধরে, 101 বছর, এই বছরটা 2025-26 সংঘ শতবর্ষ পালিত হচ্ছে, উদযাপিত হচ্ছে। সংঘের উদ্দেশ্যের মধ্যে এটাও আছে, সংঘকে সর্বব্যাপী, সর্বস্পর্শী করা। কিন্তু এটাও অনুভবের মধ্যে এসেছে যে প্রত্যেক ব্যক্তিকে সংঘের শাখাতে নিয়ে আসা সম্ভব নয়। ব্যক্তিগত কারণ আছে, পেশাগত কারণ আছে, অন্যান্য কারণ আছে, সামাজিক কারণ আছে।
কিন্তু সংঘকে সর্বব্যাপী সর্বস্পর্শী করতে হলে কাউকে তো ছাড়া যাবে না, সকলকেই আনতে হবে। কিভাবে আনা হবে? সংঘের বিবিধ ক্ষেত্রের মাধ্যমে। এটিও একটি সংঘের বিবিধ ক্ষেত্র। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিবিধ ক্ষেত্র ভারতীয় মজদুর সংঘ এবং রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ ভারতীয় মজদুর সংঘই অ্যাফিলিয়েটেড, মানে অনুমোদিত বা অনুসারী বা প্রভাবিত, যাই বলা হোক না কেন, আপনারা যখনই রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের ফর্ম ফিল আপ করেছেন, সাবমিট করেছেন, ওই ফর্মটি অ্যাপ্রুভড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কল্যাণ সংঘের সদস্য এবং বিএমএস এর সদস্য হয়ে যাবেন। অর্থাৎ আপনাদের মধ্যে সেই যোগ্যতা, প্রতিভা, ক্ষমতা, রুচি এবং সময় দেওয়ার মতো সময় যদি থাকে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, তাহলে ভারতীয় মজদুর সংঘেরও বিভিন্ন স্তরের কার্যকর্তা হিসেবে আপনাদের মধ্যে থেকেও চয়নিত হয়ে যাবে। এই মুহূর্তে, মানে আজকের দিনে, ভারতীয় মজদুর সংঘের দুটি জেলার জেলা সেক্রেটারি তারা রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘেরই সদস্য। কল্যাণ সংঘের মাধ্যমেই বিএমএস, এবং সেখান থেকে বিএমএস এর দুটি জেলার জেলা সেক্রেটারি হয়ে রয়েছেন। তো বিষয়টা এরকমই আছে। তো এইবার আমার পূর্ববর্তী যারা বক্তব্য এখানে রেখেছেন, আরএসএস, বিএমএস, বিজেপি এই তিন সংগঠনের পারস্পরিক সম্পর্কের কথা বলতে গিয়ে আপনাদেরকে জানিয়েছেন যে যিনি বিএমএস কে প্রতিষ্ঠা করেছেন, বিএমএস এর স্থাপনা যার দ্বারা হয়েছেন, রাষ্ট্রঋষি দত্তপন্থ ঠেঙ্গড়িজি, তিনি আরএসএস এর প্রচারক ছিলেন। তাহলে আরএসএস এর কার্যপদ্ধতি, রীতি, নীতি, গঠন পদ্ধতি বা বিচার চিন্তন কার অনুরূপ হবে? একজন সংঘের প্রচারক তিনি যা স্থাপনা করবেন তার মধ্যে সংঘের নীতি রীতি আদর্শই রাখবেন, অন্য কিছু তিনি রাখতে পারেন কি? পারেন না। তাহলে বিএমএস এর নীতি রীতি আদর্শ উদ্দেশ্য কিরকম হবে? সংঘের যা রীতিনীতি আদর্শ উদ্দেশ্য তাই। আর ভারতীয় জনতা পার্টি, যেটি একটি রাষ্ট্রবাদী রাজনৈতিক দল, প্রতিষ্ঠা হয়েছিল প্রথমে ভারতীয় জনসংঘ নামে। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা আমরা মোটামুটি সকলেই এখন জেনে গেছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার পিতা আশুতোষ মুখোপাধ্যায়। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্ব থেকে ত্যাগপত্র দিয়ে 26 নম্বর বিধান সরণিতে কলকাতায় গুরুজির সঙ্গে সাক্ষাৎ করে বলেন যে এইবার আরএসএস কে সম্পূর্ণভাবে রাজনীতিতে অংশ নিতে হবে, না হলে হিন্দু সমাজকে, ভারতবর্ষে, হিন্দুস্তানে হিন্দুদের স্বার্থ সুরক্ষিত করা যাবে না, সম্ভব নয়। হিন্দু স্বার্থ এখানে সবচেয়ে বেশি লঙ্ঘিত হচ্ছে। আরএসএস কেই সম্পূর্ণভাবে রাজনীতিতে অংশ নিতে হবে, না হলে হবে না। গুরুজি তাকে যে কথা তখন বলেছিলেন সেটা প্রণিধানযোগ্য, সেটা আমাদের সকলকেই সেটা স্মরণে রাখতে হবে, এখনো স্মরণে রাখতে হবে, ভবিষ্যতেও, যে কেবলমাত্র রাজশক্তি দ্বারা সমাজের যে কল্যাণ সাধন বা যে সংগঠন আরএসএস চায় সেটি করা সম্ভব নয়। আরএসএস চায় সমাজের সর্বাঙ্গীন সংগঠন, সর্বাঙ্গীন কল্যাণ, সর্বাঙ্গীন মঙ্গল, যার দ্বারা ভারত রাষ্ট্র, ভারত মাতা আবার পরম বৈভবশালী হবেন। কিন্তু রাজনীতি একটা পার্ট, সমাজের যে বিভিন্ন কর্মকাণ্ড তার একটা পার্ট হচ্ছে রাজনীতি। রাজনীতি নিরপেক্ষ আমরা থাকবো না, আমাদের মধ্যে রাজনৈতিক বোধ, রাজনৈতিক চেতনা আছে, সেই জন্য আমরা রাজনীতির ঊর্ধ্বে বা রাজনীতির বাইরে কেউ নই। তো যদি কারো রাজনীতিতে রুচি থাকে, রাজনীতিতে আগ্রহ থাকে, তার সেরূপ প্রতিভা যোগ্যতা থাকে এবং দেওয়ার মতো সময় থাকে, সমাজের কল্যাণ রাজনীতির মাধ্যমে করার যদি সেরকম কারো আগ্রহ থাকে, তিনি রাজনীতি করতেই পারেন। তো তেমন 9 জন ব্যক্তিকে শোনা যায়, 9 জন, তার মধ্যে 4-5 জনের নাম আমার এখন স্মরণ আছে। বলরাজ মাধবজি, লালকৃষ্ণ আডবাণীজি, অটল বিহারী বাজপেয়ীজি, দীনদয়ালজি উপাধ্যায়, এরূপ 9 জন সংঘেরই কার্যকর্তা, প্রচারক, স্বয়ংসেবককে দেওয়া হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। তারা গিয়ে স্থাপনা করেছিলেন ভারতীয় জনসংঘ। ভারতীয় জনসংঘ যারা স্থাপনা করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সহযোদ্ধা, সহযোগী হয়ে, তারা ভারতীয় জনসংঘের রীতি নীতি কার্যপদ্ধতি কিভাবে পরিচালনা করবেন, যা তারা শিখে এসেছেন,
কোত্থেকে শিখে এসেছেন? আরএসএস থেকে। তাহলে আরএসএস এ যা শিখে এসেছেন সেইটাই চলছে কোথায়? ভারতীয় জনসংঘ। তার মধ্যে ভারতীয় জনসংঘ এরপরে জনতা পার্টির সঙ্গে মিশে যায় জয়প্রকাশ নারায়ণজীর আন্দোলনের সময় 1981 সালে, যখন শুধুমাত্র আরএসএস এর সঙ্গে সম্পর্ক রাখা বা না রাখা এই ইস্যুতে মতভেদ হয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে, তখন যে কজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা আরএসএস এর সঙ্গে সম্পর্ক ত্যাগ করব না এই কথা বলে জনতা পার্টি থেকে বেরিয়ে আসেন, তারা জনসংঘী ছিলেন, প্রাক্তন পূর্বতন জনসংঘী। তারা আবার নতুন পার্টি ফর্ম করেন, ভারতীয় জনসংঘ নামে আর ফিরে যান না। সেই পার্টিটির নাম ভারতীয় জনতা পার্টি, বিজেপি। বর্তমানে যেটি 21তম অঙ্গরাজ্য ভারতবর্ষের 21তম অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় অধিষ্ঠান করে আছেন। রাজনৈতিক শক্তির দ্বারা সমাজের মঙ্গল, জনকল্যাণ, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ। সেই কাজের জন্য তাদেরকে যা যা করতে দেওয়া হচ্ছে, করতে বলা আছে বা করার জন্য যা রাস্তা তাদেরকে দেখিয়ে দেওয়া আছে, তারা নিজেরা ঠিক করেছেন, কেউ দেখায়নি। সংঘ বলে দেয়নি, হুইপ জারি করেনি তুমি এটা করবে তুমি ওটা করবে। সংঘের কার্যকর্তা যারা ভারতীয় জনসংঘে ছিলেন, যারা পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, তারা ঠিক করেছেন। কি ঠিক করেছেন? যে বিজেপি কেবলমাত্র পঞ্চায়েত, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভা এবং বিধানসভাতে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা চয়নিত সদস্যদেরকে রাজ্যসভায় পাঠাবেন। রাজসত্তা অর্থাৎ যে রাজ ক্ষমতা অর্জন করবেন, শাসনভার গ্রহণ করবেন এবং সেই শাসনভার দ্বারা, শাসন ক্ষমতা দ্বারা রাজ্যের এবং রাষ্ট্রের কল্যাণ করবেন। সেই আমাদের যে নীতি, সংঘের যে নীতি, সংঘের যে উদ্দেশ্য, সংঘের যে লক্ষ্য, পরম বৈভবশালী ভারত রাষ্ট্র, সেটা গঠনের দিকে রাজশক্তিকে প্রেরিত করবেন। এটা ভারতীয় জনতা পার্টির কাজ। আর ভারতীয় মজদুর সংঘ দত্তপন্থ ঠেঙ্গড়িজি দ্বারা প্রতিষ্ঠিত, সেই সংগঠনের কি কাজ? সেই সংগঠন ট্রেড ইউনিয়ন করবে। ভারতবর্ষের 80-85% শ্রমজীবী মানুষ তাদের দাবি দাওয়া, অভাব অভিযোগ, সুখ দুঃখ তারা যেই প্ল্যাটফর্মে, কমন প্ল্যাটফর্মে এসে চর্চা করবে, বিচার বিশ্লেষণ করবেন এবং সেই সমস্ত সমস্যা নিরসনের উপায় নিজেরা ঠিক করে নেবেন, নিজেরা চর্চার মাধ্যমে উপায় নিজেরাই বের করে নেবেন, সেই দাবি দাওয়া পূরণের লক্ষ্যে লড়াই আন্দোলন করবেন, নেগোসিয়েশন করবেন এবং দাবি পূরণ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেবেন। সংগঠনটি ভারতীয় মজদুর সংঘ। ট্রেড ইউনিয়ন কে করবে? ভারতীয় মজদুর সংঘ। রাজনীতি কে করবে? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির কোনো উইং বিএমএস? একদম না। তবে কখনো কখনো চেষ্টা যে হয়নি তা নয়। রাষ্ট্রঋষি দত্তপন্থ ঠেঙ্গড়িজি উনি রাজ্যসভাতে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট চয়নিত হয়েছিলেন। তো আমরা জানি যে রাজ্যসভায় এমপি চয়নিত হতে হলে কোনো না কোনো রাজনৈতিক দলের টিকিটে হতে হয়। তো ন্যাচারালি যদি ঠেঙ্গড়িজি রাজ্যসভায় যান, কোন দলের হয়ে যাবেন? ভারতীয় জনতা পার্টির হয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টি তাকে টিকিট দিয়ে রাজ্যসভাতে এমপি করে পাঠিয়েছিলেন। রাজ্যসভাতে যখন তিনি এমপি হয়ে যান, রাজ্যসভারই তার কিছু কয়েকজন সদস্য, কয়েকজন সহযোদ্ধা, সহকর্মী তাকে কোনো এক সময় বলেছিলেন কোনো একটা জায়গাতে, রাজ্যসভার মধ্যেই বা কাছাকাছি, যে ঠেঙ্গড়িজি আপনি তো বিজেপিরই এমপি, আলাদা করে বিএমএস রাখার আর কি দরকার? বিএমএস কে রাজনৈতিক পরিসর মুক্ত রাখা, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা, এগুলো তাহলে এখন আর কি দরকার? আপনি নিজেই তো বিজেপির একজন এমপি, তাহলে বিএমএস কে বিজেপির শ্রমিক সংগঠন হিসেবে ঘোষণা করে দিন, সেভাবেই কাজ করুক বিএমএস। আর রাজনীতিটা তো আমরা ভালো বুঝি, আমরা শ্রমিক কর্মচারী আন্দোলন যেটা, সেইটাকেও অত্যন্ত সুন্দর এবং দক্ষভাবে সামলে নিতে পারবো। নিয়ে আসুন বিএমএস কে বিজেপির মধ্যে। ঠেঙ্গড়িজি তার দূরদর্শিতা দ্বারা তাদেরকে নিরস্ত করেছিলেন, ঠিক যেমন ভাবে গুরুজি নিরস্ত করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যে আরএসএস সম্পূর্ণভাবে রাজনীতিতে অংশ নেবে না, ঠিক তেমনি সম দূরদর্শিতায় রাষ্ট্রঋষি দত্তপন্থ ঠেঙ্গড়িজি তার সেই সহকর্মী, রাজনৈতিক ক্ষেত্রে সহকর্মী, তাদেরকে বলেছিলেন, জানিয়ে দিয়েছিলেন স্পষ্টভাবে
বিএমএস রাজনীতি নিরপেক্ষ ছিল, রাজনীতি নিরপেক্ষ আছে, রাজনীতি নিরপেক্ষ থাকবে। রাজসত্তার অ্যাফিলিয়েশন অনুমোদনের অপেক্ষা বিএমএস করেনি, করছে না, করবেও না। আমাদের অনেক সহকর্মী, সরকারি ক্ষেত্রে সরকারি কর্মচারী সহকর্মী, তারা অনেকেই ওয়েট করছেন, বসে আছেন যে দেখা যাক বিজেপি কাকে নিজের সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়, তারপরে আমরা সেখানে যাব। আজকের পর থেকে তাদের কাছে যেটা শুনলেন এখানে পরিষ্কারভাবে এটাই রাখবেন যে ভারতীয় জনতা পার্টি কাউকেই নিজের কর্মচারী সংগঠন হিসেবে অ্যাফিলিয়েশন বা দাগিয়ে দেওয়ার অধিকারী নয়। ভারতীয় মজদুর সংঘ সেই অপেক্ষাও করে না। কল্যাণ সংঘ কখনোই চাইবে না যে বিজেপি তাদেরকে টিক মেরে দিক, কপালে তিলক পরিয়ে দিয়ে বলুক যে এই কর্মচারী কল্যাণ সংঘ আমার সংগঠন, তাহলে আমার নিজের জাত থাকবে না। কেন থাকবে না? তার কারণ হচ্ছে কল্যাণ সংঘ বিএমএস এর সংগঠন। বিএমএস রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে। যদি কোন রাজনৈতিক দল তার সংগঠন হিসেবে আমাকে দাগিয়ে দেয়, তাহলে আমার কি সেই মান সম্মানটা থাকবে? থাকার কথা নয়। সম্মান হারিয়ে আমি তো বাঁচতে পারবো না। বিষয়টা এটা আছে। তার মানে কি এই যে রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না? থাকবে। কিভাবে থাকবে? বিজেপি, বিএমএস এবং আরএসএস, এই বিষয়টা মাথায় রাখবো। আরএসএস থেকে বিজেপি, আরএসএস থেকে বিএমএস, তাহলে কোথাও না কোথাও আরএসএস রয়েছে সংযোগ সেতু হিসেবে, সংযোগ সূত্র হিসেবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার সমস্ত বিবিধ ক্ষেত্রগুলিকে নিয়ে সমন্বয় বৈঠক করে, এবং এই সমন্বয় বৈঠকটা তাৎকালিক হতে পারে, মানে কোনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে, অথবা পিরিয়ডিক্যাল, বছরে একবার, বছরে দুবার, বা এরকম ভাবে সমন্বয় বৈঠক হয়। এটা অখিল ভারতীয় স্তর থেকে শুরু করে বিভাগ স্তর পর্যন্ত হয়। স্তরগুলো মাথায় রাখা, জেলা স্তরে হয় না, নগর স্তরে হয় না, অখিল ভারতীয় স্তর থেকে বিভাগ স্তর পর্যন্ত সমন্বয় বৈঠক হয়। সমন্বয় বৈঠকে প্রতিটি বিবিধ ক্ষেত্রের সংগঠনকে নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চর্চা করে, তাদের নিজেদের মধ্যে পরিচয়টাও করিয়ে দেয়, যাদের অনেকের পরিচয় নেই। বিবিধ ক্ষেত্রে যারা আছেন, কেউ হয়তো বনবাসী কল্যাণ আশ্রম সেই ক্ষেত্রে আছেন, কেউ বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ বা বিদ্যাভারতীতে আছেন, কেউ হয়তো বিদ্যার্থী পরিষদে আছেন। নিজেদের মধ্যে অন্যদের সঙ্গে সেরকম সম্পর্ক হয়তো থাকে না, বিশ্ব হিন্দু পরিষদে কেউ আছেন। এদের পরিচয়ের সূত্র কে করে দেয়? সূত্রধার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যথা সময়ে বিজেপির সঙ্গে বিএমএস এর সমন্বয় বৈঠক করিয়ে দেবে। এটা তাদের কাজের মধ্যেই পড়ে সমন্বয় বৈঠক করানো। তো যখন সমন্বয় বৈঠক হবে বা যখন সে কাজটি হয়ে যাবে অখিল ভারতীয় স্তর থেকে শুরু করে বিভাগ স্তর পর্যন্ত, তখন এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, কে আসল গৈরিক, কে আসল রাষ্ট্রবাদী, কে সত্যিকারের জয় শ্রীরাম, আর কে 4 তারিখের পরে গজিয়ে ওঠা জয় শ্রীরাম, এরকম আছে না? এরকম বলছি এরকম সকলে। তো সমন্বয় বৈঠকটা হতে দিন, আমরা আমাদের পদ্ধতির মধ্যে চলবো, আমরা পদ্ধতির বাইরে যাব না, পদ্ধতির মধ্যেই থাকা আমাদের। পশ্চিমবঙ্গে ভারতীয় মজদুর সংঘ কাজ শুরু করেছিল মোটামুটি 1960 এর দশক থেকেই। 55তে স্থাপনা, 60 থেকেই শুরু হয়। আর সেই সময়ই এরকম চিন্তন হয় যে বিভিন্ন যে ক্ষেত্রগুলি রয়েছে, সংগঠিত অসংগঠিত ক্ষেত্র, তাদের মধ্যে রাষ্ট্রবাদী চিন্তনের একটি করে সংগঠন থাকা দরকার, থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি যে 77 সালের পর থেকে যে বামপন্থী শাসনে অন্যান্য দল, অন্যান্য সংগঠনকে তার সংগঠনের বিস্তার, প্রচার প্রসার করা কতটা কষ্টসাধ্য ছিল। বিশেষ করে রাষ্ট্রবাদী চিন্তনের, হিন্দুত্ববাদী চিন্তনের সংগঠন বিএমএস, তার প্রচার প্রসারটা অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে, করতে দেওয়া হয়নি। জোর জুলুম, ভয়ভীতি প্রদর্শন বা অন্যান্য কিছু, তাই বলে কি কাজ থেমেছিল? না, কাজ চলেছে। 1980-র দশক থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংঘ এই নামে একটি সংগঠন সরকারি কর্মচারীদের মধ্যে রাষ্ট্রবাদী চিন্তনে বিএমএস এর পারভিউতে থেকে কাজ করে চলেছিল। সেখানে বেশ কিছু নাম, তাদের মধ্যে যা আমার এখন স্মরণে আসছে: বীরেন পাল, বীরেন দা, লক্ষ্মীকান্ত মাইতি, লক্ষ্মীদা,
অরুণদা, এরা কেউ হুগলির, কেউ ঝাড়গ্রামের, কেউ আছেন হাওড়াতে। তো এনারা বিএমএস এর মধ্যে থেকে রাজ্য সরকারি কর্মচারী সংঘ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংঘ এই নামে সংগঠনটি করতেন, আনরেজিস্টার্ড। রেজিস্ট্রেশন পেতেও তখন সমস্যা ছিল, আমরাও সমস্যা ফেস করেছি। 2019 সালে যখন আমরা সংগঠনটিকে রেজিস্ট্রেশন করাতে যাই সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 এই অধিনিয়মের আওতায়, তখন আমাদেরকেও বহু বাধা বিপত্তির সামনে পড়তে হয়। কিরকম? পশ্চিমবঙ্গ শব্দটি সামনে থাকা চলবে না, পেছনে পাঠাতে হবে। রাজ্য কর্মচারী সংঘ, এ আবার কি মানে? রাজ্য সরকারি, ঠিক আছে, সরকারি ঢোকাও। এই একটা অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি আছে? ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাহলে ওয়েলফেয়ারের বাংলা প্রতিশব্দ কল্যাণ শব্দটা ঢোকাও। এই করে নামটা হয়ে দাঁড়ালো রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ পশ্চিমবঙ্গ। অন্যান্য রাজ্যে অনুরূপ সংগঠনের নামগুলি হচ্ছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ রাজ্য কর্মচারী সংঘ, বিহারে বিহার রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরাতে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ওড়িশাতে ওড়িশা রাজ্য কর্মচারী সংঘ। আমাদেরও পশ্চিমবঙ্গের নাম যেটা ছিল পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সংঘ, এই নামে এই নামে আমরা রেজিস্ট্রেশন পাইনি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে। কিন্তু জিষ্ণু বসু, যাকে আমরা নামে জানি, যাকে আমরা টিভিতেও দেখেছি, একজন বিজ্ঞানী, আর উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, তখন যখন আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছিল সেই সময় তিনি ছিলেন দক্ষিণবঙ্গ প্রান্ত কার্যবাহ এবং বিএমএস এর পালক। তার কাছে যখন এই সমস্যাগুলি তুলে ধরেছিলাম যে দাদা এরকম ঘটনা ঘটছে, তিনি বলেছিলেন যে নামে পান রেজিস্ট্রেশন নিয়ে নিন, যখন আমাদের সময় হবে এফিডেভিট করে নাম পাল্টে নেব আমরা। ঠিক আছে, আমরা এখন কল্যাণ সংঘ নামে আমাদের পরিচয় দিই, যদি নাম পাল্টে ফেলি কখনো, তখন আবার আমরা সেই পুরনো নামে ফেরত চলে যাব। এখন আমাদের নাম রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ পশ্চিমবঙ্গ। আমাদের মূল নাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সংঘ। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের অনুরূপ কর্মচারী সংগঠনের সঙ্গে এক রূপতা রেখে যে নাম, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সংঘ। তাহলে এই নামগুলির মধ্যে হঠাৎ যদি সামনে চলে আসে, তোমাদের তো কখনো শুনেছি এই নাম বলো, কখনো শুনেছি ওই নাম বলো, ব্যাপারটা কি? পরিষ্কার হয়ে গেল। এভাবে প্রতিটা স্তর পরিষ্কার করতে করতে যাওয়া সামনে এগিয়ে যাওয়ার জন্যই আজকে প্রশিক্ষণ কর্মশালা। এখানে আমরা আমাদের সংশয় যেগুলো আছে সেই সংশয়গুলো দূর করার জন্য এসেছি এবং ভবিষ্যতের কার্যকর্তা হওয়ার জন্য এসেছি। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত, অর্থাৎ রেজিস্ট্রেশন হওয়ার পর প্রথম 2 বছর এই সংগঠনটি যা সহ্য করে এসেছে সেটি হচ্ছে উপেক্ষা। কিরকম উপেক্ষা? ওই 5, 7, 10 জন সরকারি কর্মচারী, তারা একখানা সংগঠন তৈরি করেছে, রেজিস্ট্রেশন করেছে, ওরা কিচ্ছু করতে পারবে না, তো থাক, ওদের মতো চলতে দে, ওরা ওদের মতো করুক, ওদের দিকে নজর দিয়ে দরকার নেই, লাভ নেই, ছেড়ে দাও। এটা ছিল আমাদের প্রতি অন্যান্য সংগঠন, তৎকালীন সংগঠন, তাদের মনোভাব। যারা তখন শাসন ক্ষমতায় ছিল তাদের সংগঠন, বা আর যারা অন্যান্য সংগঠন শাসন ক্ষমতায় তারও আগে ছিল, তাদের মনোভাব এরা এমন কিছু করতে পারবে না, সবে তৈরি হয়েছে, ছেড়ে দাও, যা পারে করুক, এদের নিয়ে চিন্তা করার দরকার নেই। 2021 সালে সরকার প্রায় পরিবর্তন হয়, এই বুঝি উল্টে গেল, এই বুঝি গেরুয়া সরকার চলে এলো। সেই সময় মোটামুটি আমরা যখন কার্যকর্তা অনলাইনে ফর্ম ফিল আপ করাচ্ছিলাম, এখন যেমন কাগজে ফর্ম যাচ্ছে, তখন অনলাইনে ফর্ম ফিল আপ হতো। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে জানে, তাদের চেয়ারের সামনে বিরাট লম্বা লম্বা লাইন সদস্যতা সংগ্রহের জন্য। মানে আমরা সদস্য সংগ্রহ অভিযান করছি না, সদস্য সংগ্রহ অভিযানের মাঝখানে পড়ে গেছি, মানে অন্য কেউ সদস্যতা গ্রহণ অভিযান করছে, বুঝতে পারছিলাম না। প্রচুর মানুষ আসছিলেন আমাদের সদস্য হওয়ার জন্য। তো সেই সময় সদস্য তো হয়েছিল প্রচুর সদস্য। 2021 সালে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। তাতে কি হয়েছে? তাতে এটা হয়েছে, আমরা যেই গতিতে সদস্যদের পেয়েছিলাম, প্রায় সমগতিতেই সদস্য হারিয়ে ফেলেছি, বা তার থেকে বেশি গতিতে। অর্থাৎ এলো প্রচুর মানুষ, পরিবর্তন হলো না, গেলও প্রচুর মানুষ, আমরা যা ছিলাম তাই রইলাম। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এরকমই দাঁড়ালো, আমরা প্রফিটেও নেই, লসেও নেই, বা কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে, এখানে থেকে আর কি হবে, তাহলে কিছুক্ষণ চুপ করে থাকি, অফ হয়ে থাকি।
আমরা 21 থেকে 26 পর্যন্ত সহ্য করলাম উপহাস। উপহাস হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে। কি বিরাট না, অনেক সদস্য পেয়েছিলে না, বিরাট কিছু করে ফেলবে তোমরা না, হয়তো দেখলে তো, এসব করে কোনো লাভ নেই, এসব ও চলবে না, চলে না, এসো চলে এসো আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে চলো, না হলে পরে বিরাট বিপদ হবে, এখানে পাঠিয়ে দেবো, সেখানে বসিয়ে দেবো, সমস্যা হবে। এরকম চলেছে, এরকম হয়েছে, অনেকের সঙ্গেই হয়েছে। আমাদের বেশ কিছু কার্যকর্তাকে এখানে ওখানে ট্রান্সফার পোস্টিংও করে দেওয়া হয়েছে। তাদেরকে চেষ্টা করেছি ফিরিয়ে আনার, যে কজনকে পেরেছি আনা গেছে, যে কজনকে পারিনি তাদের জন্য দুঃখ বা আক্ষেপ এখনো রয়ে গেছে। আমরা উপেক্ষা এবং উপহাস এই দুটি স্তর পেরিয়ে এখন সংগঠন শাস্ত্র অনুযায়ী তৃতীয় স্তরে রয়েছি, বিরোধ। যে কোনো সংগঠনকে উপেক্ষা, উপহাস, বিরোধ এই স্তরগুলোর মধ্যে দিয়ে গিয়েই তারপরে গ্রহণ যে স্তর, সেখানে পৌঁছতে হয়। এখন আমরা বিরোধের স্তরে কোথায় রয়েছি, কিভাবে বিরোধিতা হচ্ছে? ফেসবুকে এখন একটু নজর রাখলেই দেখতে পাওয়া যায় 4 তারিখের আগে কোথায় ছিল কল্যাণ সংঘ, কি করেছিল কল্যাণ সংঘ ডিএ আন্দোলনে, কি ভূমিকা ছিল ডিএ আন্দোলনে কল্যাণ সংঘের, এই সমস্ত প্রশ্ন উঠে আসছে, প্রায় ঢেলার মতো গায়ে এসে লাগছে আমাদের কার্যকর্তাদের কাছে। এবং যারা সদস্যতা ফর্ম সংগ্রহ করেছেন, ফিল আপ করেছেন, জমা দিয়েছেন, তারা এইসব ব্যাপার দেখে তারাও শঙ্কিত হয়ে যাচ্ছেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। নিজেরা সদস্য হয়েছি, যাকে ফর্ম দিতে যাচ্ছি সে আমাদেরকে এই প্রশ্ন করছে, এইসব দেখাচ্ছে আমাদেরকে, কি করব, কি উত্তর দেব? তো দাদা এবং দিদি, উত্তর সোজাসুজি না দিয়ে প্রশ্নের উত্তর প্রশ্নের মাধ্যমে দিলে পরে ভালো হয়। কিরকম? কোথায় ছিল আরএসএস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়? কি ভূমিকা ছিল বিজেপির ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে? এই প্রশ্ন কিছুদিন আগে পর্যন্ত টিভিতে কিছু কিছু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাদের কর্তা ব্যক্তিরা চিৎকার করে করে বলতেন, জিজ্ঞেস করতেন, উল্টো দিকের ব্যক্তিকে ব্যতিব্যস্ত করার জন্য। তাদের পরিণতি কি হয়েছে? যারা প্রশ্নগুলি তুলতেন তাদের পরিণতি কি হয়েছে? আরএসএস এর কিচ্ছু যায় আসেনি। আরএসএস যেমন ছিল তার থেকে আরো বর্ধিত হয়েছে। আরএসএস কি করেছিল আরএসএস জানে। আরএসএস কি করেছিল আরএসএস এর কার্যকর্তাগণ জানেন। আরএসএস এর কার্যকর্তাগণ জেল খেটেছেন কিনা, আরএসএস এর কার্যকর্তাগণ তখন বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে তাদের মধ্যে কেউ কেউ বীরগতি প্রাপ্ত হয়েছেন কিনা, সেটা আরএসএস জানে। এবং সেটা আরএসএস কোথাও ফলাও করে প্রচার করতে যায় না। তেমনি কল্যাণ সংঘ কি করেছে সেটা কল্যাণ সংঘ জানে। কল্যাণ সংঘ কিভাবে কাজ করেছে কল্যাণ সংঘ জানে। কল্যাণ সংঘ ভবিষ্যতে কিভাবে কাজ করবে সেটাও কল্যাণ সংঘ জানে। সেই জন্যই এখানে যে মানে এখানে ঢোকার জন্য, এই প্রশিক্ষণ বর্গে আসার জন্য যে একটি বিশেষ মান রাখা হয়েছিল, মানদণ্ড, যে কেবল এবং কেবলমাত্র সদস্য ফর্ম যারা ফিল আপ করেছে তারাই আসবেন, বাকিদের জন্য নয়। এটা এই জন্য এটা রাখা ছিল। তো ভবিষ্যতে এই দিকটা নজর রাখা, কারণ আমরা কি করেছি আমরাই জানবো, এবং আমরা আমাদের কাজের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিই। মুখে বলে, চিৎকার চেঁচামেচি করে, ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, গলাবাজি করে, ভয় দেখিয়ে, ধমকে চমকে কাজ করা এটা আমাদের সংস্কৃতি নয়। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এটি আমাদের মূল মন্ত্র। এটি আমাদের মূল নয়, একটি মন্ত্র, শান্তি মন্ত্র। সকলকে ভালো থাকার, সকলের জন্য শুভ কামনা করার, সকলের রোগ মুক্ত জীবনের কামনা করা, এটা আমরা করি। কেউ যেন দুঃখ ভোগ না করে, যিনি আমাকে বিদ্বেষ করেন, আমার প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করেন, তিনিও যেন জগতে সুখে থাকেন, এটি আমরা চাই। এটি হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি। তাই এক্ষেত্রে কাউকে আঘাত আমরা করছি না, কাউকে আঘাত করবো না, সেটা আমাদের কাজ নয়। যারা করবেন আঘাত তিনি কল্যাণ সংঘের নন, এটুকু শুধু জেনে রাখা। যিনি আঘাত করবেন তিনি কল্যাণ সংঘের নন। কেননা কল্যাণ সংঘের একজন প্রশিক্ষিত কার্যকর্তা আঘাত করতে পারবেনই না, আঘাত করবেন না, না মুখের কথায়, না শারীরিকভাবে, কায় মনোবাক্যে আঘাত তিনি করবেন না। শ্রী রামচন্দ্র রাবণকে মর্যাদা দিয়ে তার মর্যাদা রেখেই কাজ করেছিলেন, তার মর্যাদা আঘাত করেননি। হতে পারে ঘোর শত্রু। এবার কল্যাণ সংঘের সংগঠন কিরূপ ভাবে হয়
মানে আমাদের কমিটি কবে হবে? সদস্য তো হয়ে গেছি, আমাদের কমিটি করতে হবে। কমিটি কবে হবে? প্রশিক্ষণ বর্গের মাধ্যমে কর্মশালা, এরপর প্রশিক্ষণ বর্গের মাধ্যমে যখন আমাদের কার্যকর্তার শ্রেণী নির্মাণ হবে, তখনই এবং কেবল তখনই আমাদের কমিটি নির্মাণ হবে। অর্থাৎ আমাদের কমিটি তাদের দ্বারা নির্মিত হবে যারা প্রকৃত অর্থে প্রকৃষ্টভাবে কল্যাণ সংঘের প্রশিক্ষণে প্রশিক্ষিত, যিনি জানেন কল্যাণ সংঘ কি, যিনি জানেন কল্যাণ সংঘের উদ্দেশ্য আদর্শ কি, যিনি জানেন কল্যাণ সংঘের কার্যপদ্ধতি কার্যধারা কি, তিনি কার্যকর্তা হবেন। তাই প্রশিক্ষণ বর্গে আসতে হবে। তারপরেই আমাদের পরবর্তী যে পার্ট আছে সেটা হচ্ছে সংগঠন। আমাদের প্রদেশ স্তরের কার্যকারিণী আছে, প্রদেশ স্তরের কার্যকারিণীর নিচে আছে জেলা কার্যকারিণী, এবং জেলা কার্যকারিণীর নিচে আছে ইউনিট কার্যকারিণী। অফিস ইউনিট কার্যকারিণী, বা যেখানে ছোট ছোট অফিস বেশ কয়েকটি একটি বিল্ডিং এ আছে, হয়তো সেখানে সেই বিল্ডিং এর একটা ইউনিট তৈরি করা হতে পারে। কি হতে পারে না হতে পারে সেটা সময় বলবে, এক্ষুনি সেটা বলার বা সেগুলি বলার সময় আসেনি। আমাদের এখন যেটি বলার সময় বা যেটি করার সময় সেটি হচ্ছে সম্পর্ক, সংগ্রহ, সংস্কার। এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমাদের নির্মাণ হবে, কার্যকর্তা নির্মাণ হবে, তখন আমরা যথা সময়ে উপযুক্ত কার্যকর্তাদের দ্বারা কমিটি ফরমেশন করব, এবং কমিটিতে আপনারাই থাকবেন। আপনাদের মধ্যে থেকে যারা যোগ্যতম, যারা সময় দিতে পারবেন সংগঠনকে, তারাই থাকবেন সেই কার্যকারিণীতে, কমিটিতে। আন্দোলনাত্মক কার্যক্রম কিভাবে আমরা সংগঠিত করেছি বা করছি বা ভবিষ্যতেও করব। দেখুন, রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্টের, সমস্ত ডাইরেক্টরেটের, সমস্ত শ্রেণীর, মানে গ্রুপ ডি, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এ, সমস্ত শ্রেণীর সমস্ত শ্রেণীর কর্মীদেরকে নিয়ে গঠিত একটি সংগঠন। তাহলে এই সংগঠনে ডিপার্টমেন্ট ভিত্তিক সমস্যা আমাদের কাছে আসবে, ক্যাডারগত সমস্যা আমাদের কাছে আসবে, সমস্ত সমস্যার সমাধান কল্যাণ সংঘকেই করতে হবে। আমরা বাইপাস করতে পারবো না যে না এই সমস্যা তো আমি জানি না, আমি স্বাস্থ্য দপ্তরে, সুতরাং আমি ইরিগেশনের সমস্যা কি করে বুঝবো। বাইপাস করতে পারবো না। আমাদের তো সমস্যা শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং সে অনুযায়ী সমস্যা নিরসনের জন্য, সমাধানের জন্য কাজও করতে হবে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টি আছে, আমরা বিশ্বাস করি প্রত্যেকটি সমস্যা তার সঙ্গে একাধিক সমাধান সূত্র সঙ্গে নিয়ে আসে। সমস্যা কখনো একা আসে না। এটাকে নেগেটিভ অর্থে নিলে যে একটা সমস্যার সঙ্গে আরো 5টা সমস্যা জুড়ে যায়, এটাকে পজিটিভ ভাবে নিলে একটি সমস্যা যখন আসে তখন সে কিভাবে সমস্যার সমাধান হবে তেমনি 2, 3, 4টে সমাধান সূত্র সঙ্গে নিয়ে আসে। আমরা পজিটিভ চিন্তাধারায় বিশ্বাসী, অর্থাৎ আমরা ফোকাস সমস্যার দিকে করি না, ফোকাস করি সমাধানের দিকে। আর এটা আমরা বিশ্বাস করি, সংঘ বিশ্বাস করে, সংঘের স্বয়ংসেবক কার্যকর্তাগণ বিশ্বাস করে, যদি সম্মিলিতভাবে আমরা প্রয়াস করি, আমরা চিন্তন করি, আমরা চর্চা করি, আমরা বিচার করি কোনো সমস্যা নিয়ে, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে যেই ডিপার্টমেন্টের সমস্যা, সেই ডিপার্টমেন্টের কর্মীবৃন্দ যারা আমাদের সদস্য, তারা, দাদা একটু বসুন, যারা এই সংগঠনের সদস্য, তারা অতি অবশ্যই সেখানে অগ্রণী ভূমিকা নেবেন, অগ্রেসরের ভূমিকা নেবেন, এবং যারা এই সংগঠনের সদস্য নয়, সেই ডিপার্টমেন্টের বা সেই ক্যাডারের যারা কর্মচারী, তারা সেখানে থাকবেন, সামগ্রিকভাবে থাকবেন। অর্থাৎ যারা সদস্য তারা অগ্রেসর, তারা এটাকে সংগঠিত করবেন, যারা সদস্য নন তাদেরকেও নেবেন, কেননা সমস্যার সমাধান হলে প্রত্যেকের সঙ্গে তিনিও সেই সমস্যার সমাধানের যে ফল সেটি লাভ করবেন। তো যদি ভারতবর্ষ স্বাধীন হয়, কলকাতাও স্বাধীন হবে, ভারতবর্ষ স্বাধীন হলে দিল্লিও স্বাধীন হবে, মুম্বাইও স্বাধীন হবে। আলাদা আলাদা করে স্বাধীনতার দরকার নেই না, একসঙ্গে স্বাধীন হবো, আমরা একসঙ্গে কাজ করব। সেই জন্য অগ্রসরে থাকবেন কারা, উদ্যোগ নেবেন কারা, কল্যাণ সংঘের সদস্য। কিসে উদ্যোগ নেবেন, কোন জায়গায় উদ্যোগ নেবেন,
কোনো ডিপার্টমেন্টের বা কোনো ক্যাডারের সমস্যা যেখানে উদ্ভূত হবে, সেই সমস্যা নিরসনের জন্য চর্চা করার ক্ষেত্রে কারা অগ্রসর হবেন? কল্যাণ সংঘের সদস্য যারা ওইখানে রয়েছেন, ওই ক্ষেত্রে চাকরি করছেন, কাজ করছেন। কাদেরকে সঙ্গে নেবেন? সমস্ত কর্মচারীকে সঙ্গে নেবেন যারা ওই বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সরাসরি যারা যুক্ত আছেন, যাদের স্বার্থ, কর্মচারী স্বার্থ সরাসরি যুক্ত আছে। একসঙ্গে বসে কি করবেন? সমাধানের উদ্দেশ্যে চর্চা করবেন, সমাধান নিয়ে চর্চা করবেন। সেই চর্চাগুলি, সমস্যাগুলিকে 1 2 3 4 করে যেমন লিখবেন, তেমনি সমাধানগুলিকেও কি কি পথে সমাধান হতে পারে সেগুলিও 1 2 3 4 5 6 করে করে লিখবেন। আমরা যখন কোনো সমস্যা সমাধানের জন্য উচ্চতর আধিকারিক, ডাইরেক্টর হোক, সেক্রেটারি হোক, প্রিন্সিপাল সেক্রেটারি, এমনকি মন্ত্রী বা মুখ্যমন্ত্রী পর্যন্ত হোক, যখন তাদের কাছে কোনো সমস্যা নিয়ে যাব, তাদের কাছে সমাধান সূত্রটাও রাখবো যে স্যার এই সমস্যা আছে, এই সমস্যা আমাদের কর্মচারীদের এইভাবে প্রভাবিত করছে এবং এই প্রভাবের থেকে মুক্তি পাওয়ার জন্য এই এই সমাধান সূত্র আছে বলে আমরা মনে করছি। এর মধ্যে যেটা সবচেয়ে উপযুক্ত বলে মনে হয় আপনি সে অনুযায়ী ব্যবস্থা নিন, বা যদি আপনার মনে হয় এর থেকে উপযুক্ত কোনো মাধ্যম আছে, উপযুক্ত কোনো উপায় আছে, তাহলে সেই ব্যবস্থা নিন, সমস্যার সমাধান করুন। মানে যেই দপ্তরের সমস্যা, যেই ক্যাডারের সমস্যা, সেই দপ্তরের সেই ক্যাডারের কর্মীদেরকেই, কর্মচারীদেরকেই, কল্যাণ সংঘের কর্মচারীদের সেখানে বিশেষ ভূমিকা নিতে হবে। একসঙ্গে করে সমস্যাগুলিকে লিপিবদ্ধ করা, সমাধান সূত্রগুলোকে বার করা, চর্চার মাধ্যমে, সামগ্রিক চর্চার মাধ্যমে। সঙ্গচ্ছদ্বম সংবদধ্বম সঙ্গ মনাংসি জানতাম দেবা ভাগম যথা পূর্বে সঞ্জনানা উপাসতে, ঋগ্বেদের মন্ত্র। একসঙ্গে বলো, একসঙ্গে চলো, সকলের মন একমুখী করো, এইরূপ করেই পুরাকালে পূর্ব সময়ে দেবতাগণও তাদের অভীষ্ট সিদ্ধি লাভ করেছিলেন। আমরা সেই কাজই করব, আমরা এভাবেই কাজ করব। আমাদের কাছে যখন সেই ড্রাফটিং গুলো এসে পৌঁছবে, সেই ড্রাফটগুলির আইনগত ভিত্তি কি আছে, মানে রাজ্যে প্রচলিত আইন আছে, আমাদের বিএসআর আইনের একটা সংকলন, রুলস এর সংকলন, সিসিএ আছে, ডিসিআরবি আছে, বা বিভিন্ন সময় ফিনান্স থেকে বা অন্যান্য দপ্তরগুলি থেকে যে রুল বা অর্ডার পাস হয়, অর্ডারগুলি বেরোয়, সেইগুলির ভিত্তিতে, সেইগুলির আলোকে যে দাবি আমরা রাখছি, স্মারকপত্রে যেগুলো লিখবো, সেগুলো কোথাও কন্ট্রাডিক্ট করছে কিনা, করলে কিভাবে করছে, কিভাবে সেটাকে এড়িয়ে যাওয়া যায়, সেগুলোকে আমরা যাচাই করে নিয়ে আমরা দাবিপত্রগুলো তৈরি করে কাদেরকে নিয়ে ডেপুটেশন দিতে যাব? সেই কর্মচারীদেরকে নিয়ে যারা ওই ডেপুটেশনটি তৈরি করেছেন, তারা সামনে থাকবেন, তাদের সমস্যা তাদের মুখ দিয়ে বলাবো, তাদের দুঃখ কষ্টের, তাদের বেদনার কথা তারা নিজে মুখে বলবেন। কাকে বলবেন? তার এমপ্লয়ারকে নিজেরা বলবেন। আমাদের কাজ কি হবে? কল্যাণ সংঘ সংগঠনগতভাবে সেই কর্মচারীদেরকে দাবি সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা সুগম করে দেবে। রাস্তা থাকলে পরে সুগম করবে, সেটাকে কাটা পাথর বেছে সরিয়ে দেবে, না থাকলে রাস্তা তৈরি করে দেবে, সঙ্গে থাকবে। সঙ্গে থেকে তাদের সঙ্গে যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাবে, গিয়ে সমস্যা সমাধান হওয়া পর্যন্ত যা যা করণীয় সেই কাজগুলি করবে। এটা আমাদের আন্দোলনাত্মক কর্মসূচি বা কর্মকাণ্ডের অংশ। এমন আমরা কাউকে কখনো প্রতিশ্রুতি দেব না, আমার সঙ্গে চলে এসো, তোমার সব সমস্যা মিটিয়ে দেবো। এটা নেতারা করে, কার্যকর্তারা এটা করে না। কার্যকর্তার কাজ সকলকে সংগঠিত করা, কার্যশক্তিকে সংগঠিত করা, তাহলেই সেই সংগঠিত কার্যশক্তি বিজয়শালিনী হয়। এবং বিজয়শালিনী কার্যশক্তি যখন ধর্মাশ্রিত হয়, ধর্ম আধারিত হয়, তখনই এবং কেবল তখনই রাষ্ট্র পরম বৈভবশালী হতে পারে। এটাই আমাদের পথ। নান্যে পন্থা বিদ্যতে আয়নায়, এছাড়া আর কোনো রাস্তা আমার জানা নেই। এই পথ, এই পদ্ধতি আমি শিখে এসেছি, এবং এই পথ, এই পদ্ধতি আমাকে আমার সংঘ শিখিয়েছে। কল্যাণ সংঘ এভাবেই চলবে বলে আমি আশা রাখি, এবং আপনারা এইগুলি শিখে এই পথে এইভাবেই সমস্ত সমস্যার সমাধান যাই আসুক না কেন করতে পারবেন। আমরা একসঙ্গে করব,
হয়তো কোনো ক্যাডারের স্ট্রেংথ 300 জন, 300 জনের ক্যাডার, তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করছে। তারা কখনো ভাববেন না যে আমার ক্যাডারের 300 স্টাফ মাত্র। রাজ্য সরকারের 2 লক্ষ 2.5 লক্ষ কর্মচারী সকলেই আপনার সঙ্গে আছে। কিভাবে? রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের সদস্য হয়ে, তার সমর্থক হয়ে। আমরা কেউ একা নই, কেউ ক্ষুদ্র নই। রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ পশ্চিমবঙ্গ রাজ্যের সকল কর্মচারীর নিজের সংগঠন। এই সংগঠনে প্রত্যেকেই সমান। যেটা দাদা বলেছিলেন যে যখন পাঞ্জাবে আক্রমণ হয়, তখন রাজপুতনা যেন না ভাবে ওখানে আক্রমণ হচ্ছে, আমার কোনো সমস্যা নেই, থাক ওখানে হচ্ছে হোক, আমি যাব না। তারপর যখন রাজপুতনা আক্রান্ত হয়, তখন বুন্দেলখণ্ড, ও তো রাজপুতনায় হচ্ছে, আমার জায়গা ঠিক আছে। এই ভাবনা থেকে বেরিয়ে আসার জন্যই সংঘ, যেটা হিন্দু সমাজের ক্ষেত্রে প্রযোজ্য, কর্মচারী সমাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ সংঘেরই পার্ট। এটা মাথায় রেখে চলা, এটা হৃদয়ে নিয়ে চলা। আমরা সেভাবেই কাজ করব যেভাবে সংঘ চায়। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়।